আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা নানা সময় নানা রকমের মতামত দিই, যেমন মন্ত্রিপরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাকে নেওয়া উচিত ছিল, কেন নেওয়া উচিত ছিল, উনি চট্টগ্রাম থেকে ১৬ জনকে নিয়েছেন বা ১৩ জনকে নিয়েছেন, সেখানে তিনি কি ভুল করেছেন, কেন ভুল করেছেন, বা ইনি একে ইলিশকে এটা দিলেন কেন, বুকফিটকে ওটা দিলেন কেন, ফরিদাকে এটা দিলেন কেন, ডিমাকে এটা দিলেন কেন, নবায়নকে এটা দিলেন কেন। ব্যাপারটা হচ্ছে তিনি যাদের সাথে কাজ করতে পারবেন, যাদেরকে ওনার মনে হয়েছে যে উনি কোঅর্ডিনেট করতে পারবেন, তিনি তাদেরকে তার মন্ত্রিপরিষদে নিয়েছেন। তিনি নিজে ৮৫ বছরের একজন বয়স্ক মানুষ। তিনি তার সমবয়সী সমসাময়িক লোকজনদেরকে তিনি ক্ষমতায়িত করেছেন। তারা কি করতে পারলো না পারলো, তারা অফিস কীভাবে করে, তারা বাসায় কীভাবে থাকতো, বা এখন সচিবালয়ে কীভাবে থাকে, তারা বাংলাদেশকে কই নিয়ে গেল না নিয়ে গেল, সেটা ডক্টর ইউনূসের বিবেচ্য বিষয় না। ডক্টর ইউনূসের ক্ষেত্রে এই মুহূর্তে বিবেচ্য বিষয় হচ্ছে তিনি কাদের সাথে কাজ করতে পারবেন, তিনি কাদেরকে দিয়ে তার যে কর্ম পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারবেন, তিনি তাদেরকে ক্ষমতায়িত করেছেন। সেখানে তিনি মেধাকে, যোগ্যতাকে অথবা কাজ করার সামর্থ্যকে তিনি প্রাধান্য দিয়েছেন কি দেননি, সেটা অন্য এক আলোচনা। অনেকে বলছেন যে মাহমুদুর রহমানের যে পরিচয় আমরা কিছুদিন ২০০৮-৭-৬ ওই সময়টাতে তিনি কিন্তু বিশাল রকম ভারতপন্থী ছিলেন। গ্যাস রপ্তানির জন্য, ভারতে গ্যাস রপ্তানির জন্য তিনি তেল গ্যাস রক্ষা কমিটি বা কী কী ছিল না, ওগুলোর এগেনস্টে প্রচুর কথাবার্তা বলেছেন। সো সালমান এফ রহমান তিনি যেহেতু ভ্যাকসিন করতে কাজ করতেন, সুতরাং সালমান এফ রহমানের প্রিয় পাত্র তিনি তখনও ছিলেন। সালমান এফ রহমান হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম একজন গডফাদার। সবসময় আওয়ামী লীগ সরকার থাকলেও তিনি গডফাদার, আওয়ামী লীগ সরকার না থাকলেও তিনি গডফাদার, এখনও তিনি গডফাদার। এবং সেটা আমরা দেখতে পাই তিনি জেলখানা থেকে হাসিনার সাথে কথা বলতে পেরেছেন এবং নানা রকমের কিছু পরিকল্পনা তারা নিয়ে আসতেছে। সুতরাং মাহমুদুর রহমানের কথা আসছে, নুরুল কবিরের কথা আসছে, অথবা সলিমুল্লাহ খানের কথা আসছে, মানে নানা জন তো নানা মতামত দেয়। এখন সাংবাদিক নুরুল কবির, সাংবাদিক অথবা ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, অথবা আমাদের শিক্ষক দার্শনিক সলিমুল্লাহ খান, এদেরকে কেন কমিশনে দেওয়া হয়নি, এদেরকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি, নানা কোশ্চেন নানা জন করছে। ডিপেন্ড করে কে কাকে কতদূর চিনে, কার সম্পর্কে তার কতদূর ধারণা, তার ডেপথ কত, সব কিছুর উপর বিবেচনা করে এগুলো হয়। সাংবাদিক বাংলাদেশে তো কম তো আর সরকার নেয়নি, সাংবাদিক অনেককে, যেমন আমাদের নিউ ইয়র্কের যাকে রাষ্ট্রদূত করে দেওয়া হলো একজন আছেন, আবার নিউ ইয়র্কে প্রেস মিনিস্টার করা হয়েছে, লন্ডনে প্রেস মিনিস্টার করা হয়েছে। সাংবাদিক প্রচুর ক্ষমতায়িত হয়েছে, এমন না যে সাংবাদিকদের ক্ষমতায়িত করা হয়নি। কারণ এই সরকারের অথবা যে কোনো সরকারের ক্ষমতায় থাকার অন্যতম কারিগর হচ্ছে কারা, যারা সংবাদপত্র নিয়ে কাজ করে, যারা দিনকে রাত করে রাতকে দিন করে, মানে আপনি কথার খেল দেখিয়ে পাবলিককে, মবকে আপনি কি করতে পারেন, দিন দেখাতে পারেন, রাত দেখাতে পারেন, স্বপ্ন দেখাতে পারেন, আবার জাহান্নামও দেখাতে পারেন, জান্নাতও দেখাতে পারেন। সেজন্যই আমরা দেখতে পাই ডেইলি স্টার এবং প্রথম আলো এরা এই সরকারে প্রচুর ভূমিকা রেখেছে। কারণ ডেইলি স্টার এবং প্রথম আলো এরা জনমত তৈরি করতে বিশাল ভূমিকা রাখে। এরা সবাইকে প্রমোট করে না, যাদেরকে প্রমোট করে তাদেরকে এই মন্ত্রিপরিষদে নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে। সেরকম একটা জিনিস আমরা দেখেছিলাম মোস্তফা সরোয়ার ফারুকের ক্ষেত্রে, কি অ্যাওয়ার্ড দেয়া, অথবা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির পুরস্কার দিয়ে তাকে পাবলিক ফিগার বানায় উপদেষ্টা পরিষদে তাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। তো সবই হচ্ছে কোঅর্ডিনেটেড এফোর্ট।
কেউ চাবে তারপরে তাকে পাবলিক ফিগার বানানো হবে, তারপরে তাকে লাইমলাইটে এনে সামনে বসিয়ে দেওয়া হবে। বেলা রেজওয়ানা হাসান বা আদিলুর রহমান খান এদের ক্ষেত্রে একই কথাই বলা হয় যে এদেরকে প্রমোট করছে কারা? কোনো একটা গোয়েন্দা সংস্থা, কোনো একটা বাইরের প্রতিষ্ঠান এদেরকে প্রমোট করছে। নানা রকম কার্যক্রমকে জনমানুষের পক্ষে হিসাবে উপস্থাপন করে, জনমানুষের নেতা হিসেবে উপস্থাপন করে এদেরকে লাইমলাইটে নিয়ে আসা হচ্ছে বা হয় সবসময়। সুতরাং সলিমুল্লাহ খান, নুরুল কবির অথবা মাহমুদুর রহমান এদের পেছনে কারা আছে, কারা ছিল আগে, এরা যে পাবলিক ফিগার হয়েছে তার কারণটা কি, এগুলা সময়ে জানা যাবে, সময়ে এরা কোথায় যাবে সেটাও আমরা বুঝতে পারবো। সবই হচ্ছে কার পিছনে কে আছে। মাহমুদুর রহমান ব্যক্তি, মাহমুদুর রহমান ব্যক্তি, সলিমুল্লাহ খান ব্যক্তি, নুরুল কবির ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি, আদিলুর রহমান খান ব্যক্তি, আসিফ নজরুল ব্যক্তি, সালাউদ্দিন দিন ব্যক্তি, ফরহাদ মাজার। এরা কেউ না। এদেরকে কারা কীভাবে ক্ষমতায়িত করছে সেটা হচ্ছে বেশ বড় একটা ভেরিয়েবল। আবার এই যে আমরা এখন আমাদের ছাত্র সমন্বয় যাদেরকে দেখতে পাই, নিউজ আসে মিডিয়াতে, এদেরকে নানা রকমের টাইম পায়, স্পেস পায়, লোকজনের নজরে পড়ে। সো এদেরকেও ক্ষমতায়িত করেছে জুলাই গণ অভ্যুত্থান। লক্ষ লক্ষ ছাত্র জনতার রক্ত এদেরকে ক্ষমতায়িত করেছে। ব্যক্তি হিসাবে এরা কারা? সার্জিস আলম অথবা হাসনাত আবদুল্লাহ। ব্যক্তি হিসাবে এদের কোনো মূল্য তো নাই। সো একটা ইভেন্টকে পুঁজি করে এরা এখন পাবলিক ফিগার, এরা এখন রাজনৈতিক দল করবে এবং রাজনীতিতে পয়দা লুটার চেষ্টা করবে। কিন্তু ব্যক্তি যখন প্রতিষ্ঠানের রূপ নেয়, এরা কি সেটা করতে পারবে কিনা সেটা হচ্ছে এখন বড় প্রশ্ন। যেমন প্রতিষ্ঠানের রূপ নিয়েছিলেন আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদের মতো ত্যাগী, এদের মতো জনমানুষের নেতা হয়ে উঠতে কেউ পারবে কিনা, সে লম্বা পথ পাড়ি দেওয়ার মতো এদের সে ক্যাপাবিলিটি, ফুয়েল আছে কিনা, বা এদের পক্ষে বা এদের পিছনে যারা আছে, যারা এদেরকে সমর্থন দিচ্ছে, যারা এদেরকে প্রমোট করছে, তাদের লং টার্ম প্ল্যান আছে কিনা সেটা একটা বিশাল বিবেচ্য বিষয়। আর যারা এদেরকে প্রমোট করছে তাদের উদ্দেশ্যটা কি, এজেন্ডাটা কি, তারা কি জন্য তাদেরকে প্রমোট করছে। যদি সত্য সুন্দরের জন্য প্রমোট করে সেক্ষেত্রে একটা ব্যাপার, সত্য সুন্দর মানে মেধা যোগ্যতা থাকতে হবে, এদের কি সেটা আছে? যেভাবে রাজনীতিতে ঢুকে গেছে এরা কি সেটা অর্জন করতে পারবে? সো প্রশ্নগুলো রেখে গেলাম, আপনারা জানাবেন ভুল কিছু বলে থাকে।